হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। তো এতক্ষণ ধরে আমি প্রবাবিলিটি পড়াচ্ছিলাম। তো প্রবাবিলিটি মানে বেসিক্যালি একটা সম্ভাবনা, কোনো কিছু ঘটার একটা সম্ভাবনা। তো এটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি, মানে একটা কন্ডিশন থাকবে, মানে এটার সাপেক্ষে ওর প্রবাবিলিটি কত, মানে তোমাকে এই কন্ডিশন দেওয়া হয়েছে, সেটাকে মাথায় রেখে ওটার সম্ভাবনা কত ঘটার, মানে এই কন্ডিশন দেওয়া হয়েছে ওইগুলোকে মাথায় রেখে জেতার সম্ভাবনা কত বা হারার সম্ভাবনা কত, কন্ডিশনগুলো তোমার মাথায় রাখতে হবে। তারপর প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হবে ওই কন্ডিশনে তোমার প্রবাবিলিটি কত, সেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। তো ডেফিনেশন লেখাই আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি ইজ এ প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্টে। এবার যে কোনো ইভেন্টেরই নিশ্চয়ই প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হয়। অকারিং গিভেন দ্যাট অ্যানাদার ইভেন্ট বি হ্যাজ অলরেডি অকার্ড, মানে কোনো একটা ইভেন্ট ঘটে গেছে, তার রেসপেক্টে ইভেন্ট এ ঘটার সম্ভাবনা, একটা ইভেন্ট ঘটে গেছে তার রেসপেক্টে আরেকটা ইভেন্ট ঘটার সম্ভাবনা ক্যালকুলেট করতে হবে। সেটা হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। একটা ইভেন্ট ঘটে গেছে, তার রেসপেক্টে অন্য ইভেন্ট ঘটার সম্ভাবনা। তো ফর্মুলা অফ কন্ডিশনাল প্রবাবিলিটি পি অফ এ বাই বি লেখে, এটা সোজাও লেখে, অনেকে বাইও লেখে। তার ফর্মুলা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে ইভেন্ট এ আর ইভেন্ট বি এর কমন কি আছে। মানে যেমন যদি আমি নর্মাল বলি যে এ হচ্ছে আমার 1 2, মানে এ একটা সেট যার আন্ডারে বা একটা ইভেন্ট যার আন্ডারে 1 আর 2 এসছে, আর বি একটা ইভেন্ট যার আন্ডারে 2 এসছে, অনলি 2। তাহলে এর আন্ডারে 1 2 আছে, বি এর আন্ডারে 2 আছে। এবার যদি জিজ্ঞেস করা হয় যে এ ইন্টারসেকশন বি কত, তাহলে তোমাকে লিখতে হবে, বা তা তোদের লিখতে হবে এ আর বি এর মধ্যে কমনটা লিখতে হবে। এ ইন্টারসেকশন মানে হচ্ছে এ আর বি এর মধ্যে কমন কি আছে, এর আন্ডারে 1 2 আছে, বি এর আন্ডারে 2 আছে, তাহলে দুজনের মধ্যে কমন কি 2। এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তাহলে দুজনের মধ্যে কমন কি পেলাম 2। সেইটা হবে এ ইন্টারসেকশন বি এর আন্ডারে। তাহলে বোঝা গেল এ হচ্ছে 1 2, বি হচ্ছে 2, তাহলে এ ইন্টারসেকশন বি এর আন্ডারে পড়বে অনলি 2, যেটা কমন। ওটাই এখানে বলা আছে, এ একটা ইভেন্ট বি একটা ইভেন্ট, ওদের মধ্যে যে কমন তার প্রবাবিলিটি কত। আর বি মানে হচ্ছে অনলি বি এর প্রবাবিলিটি কত, অনলি ইভেন্ট বি এর প্রবাবিলিটি কত। আর এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ আর বি এর মধ্যে যে কমন ঘটনা, হয়তো দুজনের দুটো ঘটনার মধ্যে কিছু একটা কমন লিঙ্ক আছে, তার প্রবাবিলিটি কত, সেটা হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। আর পি অফ বি এটা দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটি। মানে আলটিমেট কি পাবো, যে প্রবাবিলিটি অফ এ পাবো গিভেন বি হ্যাজ অকার্ড, মানে বি গিভেন আছে তার রেসপেক্টে এর প্রবাবিলিটি পাবো, শুধু এর প্রবাবিলিটি নয় কিন্তু, বি ঘটেছে তার রেসপেক্টে এর প্রবাবিলিটি। আর পি অফ বি নট ইকুয়াল টু জিরো হতে হবে, কারণ পি অফ নিচে জিরো চলে এলে ইনফাইনাইট হয়ে যাবে, আনডিফাইন হয়ে যাবে। ওই জন্য পি অফ বি সবসময় নট ইকুয়াল টু জিরো হতে হবে। এটা হচ্ছে কন্ডিশন, এটা শর্ট কোশ্চেনেও আসে যে কি কন্ডিশন, অলওয়েজ পি অফ বি নট ইকুয়াল টু জিরো হতে হবে। আর পি অফ এ বাই বি মানে কিন্তু বারবার বলছি যে এর শুধু এর প্রবাবিলিটি নয়, এরই প্রবাবিলিটি, কিন্তু বি এর রেসপেক্টে, বি ঘটে গেছে তার রেসপেক্টে এর প্রবাবিলিটি, শুধু এর প্রবাবিলিটি নয়। আর মনে রাখার নিয়ম হচ্ছে, মানে এই যে ফর্মুলাটা মনে রাখার কি নিয়ম, এখানে আছে পি অফ এ বাই বি, মানে এ ওরকম সোজাও লিখতে পারিস অথবা বাইও লিখতে পারিস, মেনলি বেসিক্যালি বাই লেখে, বেসিক্যালি এখানে বাই লেখে পি অফ এ বাই বি। ওপরে তোর এটা কমন থাকবে। এবার দেখ বি ইন্টারসেকশন এ আর এ ইন্টারসেকশন বি সবসময় একই অ্যান্সার দেবে, ওর সাথে কোনো সম্পর্ক নেই। এইখানে যেটা লিখবি এটা তো অঙ্ক অনুযায়ী ভ্যারি করবে, বি অফ বি বাই এ হবে না পি অফ এ বাই বি হবে। এইখানে যেটা লিখবি বাইয়ের নিচে যেটা লিখবি এটাই সবসময় নিচে হবে। তাহলে বোঝা গেল মনে রাখার ট্রিক কি, বাইয়ের নিচে যেটা লেখা থাকবে সবসময় সেটা নিচে আসবে, এই বাইরের নিচে যেটা লেখা থাকবে সেটা এই বাইরের নিচে আসবে। সবসময় এটা মনে রাখবে যে বাইরের নিচে যেটা থাকবে সেটা সবসময় নিচে আসবে। এখানে বাইরের নিচে আছে মানে ওর স্থান, এখানেও বাইরের নিচে, এখানে বাইরের নিচে থাকছে মানে ও এখানেও বাইরের নিচে থাকবে। এটা হচ্ছে মনে রাখার ট্রিক। তাহলে বোঝা গেল এই ইন্টারসেকশন বিও বোঝা গেল, দুজনের মধ্যে কমন এক কথায়। তারপর হচ্ছে আমাদের একটা এক্সাম্পল দিই। ধর এখানে একটা বাক্স আছে, দুটো রেড বল আছে,
আর দুটো ব্লু বল আছে, ঠিক আছে। এবার হচ্ছে রেড বল, এবার এই দুটো রেড বল আছে, দুটো ব্লু বল আছে, একটা রেড বল আমি পিক করলাম, তাহলে ওর প্রবাবিলিটি কত? এবার রেড বল যেহেতু পিক করছি, তাই যে কোনো রেড বল পিক করতে পারি, তাই আমাকে ফার্স্ট ফর্মুলা কি, যে ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম। তো টোটাল আউটকাম কি হতে পারে, আমাকে কি কাজটা করতে বলেছে, যে একটা বল পিক করতে, তাহলে চারটে বলের মধ্যে যে কোনো একটা আমি পিক করতেই পারি, মানে চারটে বলেরই আমার হাতে আসার চান্স আছে। তাহলে টোটাল ইভেন্ট হচ্ছে 4, যেটা হচ্ছে আমার টোটাল আউটকাম। কারণ একটা যে কোনো বল তুলতে বলেছে, চারটে বলের মধ্যে যে কোনো একটা বল আমার হাতে আসতে পারে, মানে চারটে বলেরই আসার সুযোগ আছে, কেউ কম নয়, মানে কেউই আমার চোখে বেশি কম নয়। আর ফেভারেবল, আমি কাকে পার্টিকুলার টার্গেট করছি, লাল বল, তো লাল বল দুটো আছে, তো দুজনের মধ্যে যে কোনো কেউ আসতে পারে, মানে দুজনেরই আমার হাতে ওঠার সুযোগ আছে, যেহেতু আমি বলে দিচ্ছি লাল বল, তো দুজনের মধ্যে যে কোনো একটা আসার চান্স আছে, মানে দুজনেরই এলিজিবল। প্রথমে বলছি যে যে কোনো একটা বল তুলবো, মানে চারটে বলই এলিজিবল, টোটাল আউটকাম। তারপরে মেনশন করে দিচ্ছি যে লাল বল তুলবো, মানে দুটো বল এলিজিবল, তাহলে 2 হচ্ছে আমাদের ফেভারেট, মানে ফেভারেবল আউটকাম। প্রথমে যে কথাটা বলছি তখন চারটে বল এলিজিবল আমার হাতে আসার জন্য, তাহলে 4 হবে টোটাল আউটকাম। তারপরে বলে দিচ্ছি লাল বল, মানে এখন দুটো বল এলিজিবল, অনলি 2 রেড বল, তাহলে 2 হলো, সেটা হচ্ছে আমার ফেভারেবল। 4 হচ্ছে টোটাল আউটকাম, 2 হচ্ছে ফেভারেবল আউটকাম, যেটা আমি পার্টিকুলার টার্গেট করছি সেটা হচ্ছে আমাদের ফেভারেবল। আর যখন কিছু টার্গেট করছি না তখন যেগুলো, সেগুলো হচ্ছে টোটাল। তাহলে ফর্মুলা পেয়ে যাবো হচ্ছে আমাদের 2/4, মানে কত হবে, হাফ। এটা হচ্ছে একটা রেড বল তোলার প্রবাবিলিটি। তারপর হচ্ছে আমি একটা রেড বল তুলে নিলাম, মানে এখন একটা রেড বল কমে গেল, একটা রেড বল আমি মুছে দিলাম, তাহলে এখন কটা রেড বল পড়ে রইলো, দুটোর জায়গায় একটা পড়ে রইলো। দেখ এখানে দুটো চেঞ্জ হয়েছে, একটা চেঞ্জ হয়েছে, ওগুলো মুছে দিলাম কারণ এই প্রবাবিলিটিগুলো আর থাকবে না। এখানে দুটো চেঞ্জ হয়েছে, ভালো করে লক্ষ্য কর, টোটাল যে নাম্বার অফ বল, টোটাল যে এলিজিবল ক্যান্ডিডেট, তাদের সংখ্যা কমে গিয়ে 3 হয়ে গেছে, টোটাল আউটকাম। আবার আরেকটা চেঞ্জ হয়েছে, যখন তারপর উল্লেখ করছি রেড বল, তখন আগের ক্ষেত্রে দুটো রেড বল এলিজিবল ছিল, এখন একটাই আছে, মানে একজন এলিজিবল, মানে যেটা টার্গেট করছি তার সংখ্যাও কমে গেছে। তাহলে কটা হলো, তাহলে আগে ছিল 4/2, এখন হয়ে গেল 1/3। এই যে অ্যান্সারটা পেলাম, এইটা হচ্ছে আমার পি অফ A/B। কেন, এ হচ্ছে সবসময় রেড বল তোলার প্রবাবিলিটি, কিন্তু A/B কেন, বি হচ্ছে প্রথম ইভেন্টটা। আমি প্রথমে যখন বাক্সতে দুটো রেড বল আর দুটো ব্লু বল ছিল, তখন আমি একটা রেড বল তুলেছিলাম, তখন একটা প্রবাবিলিটি পেয়েছিলাম, তখন একটা ইভেন্ট হয়েছিল। এবার একটা রেড বল তোলার পর রেড বলের সংখ্যাও কমে গেছে, টোটাল বলের সংখ্যাও কমে গেছে, মানে এই অবস্থাতে যে আমি প্রবাবিলিটিটা পেলাম, সেটা তো আগের ইভেন্টের উপর ডিপেন্ড করছে। আগের ইভেন্টে দুটো রেড বল দুটো ব্লু বল ছিল, তার রেসপেক্টে প্রবাবিলিটি এসেছিল হাফ, কিন্তু তারপর যেই একটা রেড বল তুলে নিলাম, সঙ্গে সঙ্গে টোটাল আউটকামও একটা কমে গেল, 4টে থেকে 3টে বল হয়ে গেল, আবার ফেভারেবল আউটকামও একটা কমে গেল, 2 থেকে 1টা বল হয়ে গেল। তাহলে এই চেঞ্জটা কিসের জন্য হলো, আগের ইভেন্টের জন্য, মানে বিয়ের জন্য, মানে বিয়ের ওপর ডিপেন্ড করছে, সেই কারণে অ্যান্সারটা চেঞ্জ হয়ে গেল 1/3, যেটা হচ্ছে আমার P/A/B। যদি আমি একটা রেড বল না তুলতাম তাহলে এই চেঞ্জটা হতো না, দুটো রেড বল দুটো ব্লু বল ছিল, তার রেসপেক্টে এসেছিল হাফ, যেই একটা রেড বল তুললাম সঙ্গে সঙ্গে টোটাল আউটকামে চেঞ্জ চলে এলো, 3টে হয়ে গেল 4টে বল থেকে, আবার ফেভারেবল আউটকামও চেঞ্জ চলে এলো, দুটো বল থেকে একটা বল হয়ে গেল, নিয়ে প্রবাবিলিটিটাই পুরো চেঞ্জ হয়ে গেল। তাহলে এর মূলে কে আছে, প্রথম ইভেন্টটা যখন একটা রেড বল তুলেছিলাম, সেইটাই হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হবে কন্ডিশনাল প্রবাবিলিটিতে, এটাই হচ্ছে মূল ফান্ডা, প্রবাবিলিটিটা পুরো চেঞ্জ হয়ে গেল। এবার একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলে কি বলতে চাইছে, টসিং 2 কয়েন, 2 ফেয়ার কয়েন আর টসড। ফার্স্ট সবসময় আমি আগে, আমার প্রথম কাজ হচ্ছে
কি কাজ করতে বলেছে সেটা আমাকে দেখা। তো কি কাজ করতে বলেছে আমাকে, দুটো ফেয়ার কয়েন টস করতে বলেছে, তার রেসপেক্টে স্যাম্পল স্পেস বার করতে হবে। প্রথম কাজ আমাদের হচ্ছে কোশ্চেনের দিকে তাকানো যে কি করতে বলেছে, যেটা করতে বলেছে সেখান থেকে আমি স্যাম্পল স্পেস পাবো। এইচ 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 টি, দুটো কয়েন টস করা হচ্ছে। তো প্রথম কয়েনও হেড পেতে পারি, সেকেন্ড কয়েনও হেড পেতে পারি, তারপরে প্রথম কয়েনে হেড পেতে পারি, সেকেন্ড কয়েনে টেল পেতে পারি, তারপরে প্রথম কয়েনে টেল পেতে পারি, সেকেন্ড কয়েনে হেড পেতে পারি, তারপর প্রথম কয়েনও টেল পেতে পারি, সেকেন্ড কয়েনও টেল পেতে পারি। এটা ছাড়া আর তো কোনো সম্ভাবনা নেই। দুটো কয়েনে হেড পেতে পারি, প্রথম কয়েনে হেড সেকেন্ড কয়েনে টেল, অথবা প্রথম কয়েনে টেল সেকেন্ড কয়েনে হেড, অথবা প্রথম কয়েনে টেল সেকেন্ড কয়েনে টেল। এটা ছাড়া আর কোনো সম্ভাবনা নেই। এবার তারপর হচ্ছে আমাকে জানতে চেয়েছে যে বোথ আর হেডস। এতক্ষণ ধরে যা প্রবলেম করছিলাম সেখানে এই গিভেনের পার্টটা ছিল না, শুদ্ধ কি করতে বলেছে সেটা ছিল, সেটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছিলাম। আর যেটার ওপর ফোকাস করছে, যেটার ওপর টার্গেট করছে, যেটাতে ইন্টারেস্ট দেখাচ্ছে, সেটাকে আমি 2 বলছি। এতক্ষণ ধরে এইটুকুনি ছিল, গিভেন কথাটা ছিল না, কিন্তু এখন গিভেন কথাটা অ্যাড হয়েছে। তাহলে সবসময় 2টা আমার এ হবে, যেটা ইন্টারেস্ট দেখাবো সবসময় সেটা এ হবে। বা তোরা অন্য নামও দিতে পারিস, তো সুবিধার জন্য এ রাখছি। এখানে বলেছে যে দ্যাট আর হেডস, তো 2 নম্বরটা হচ্ছে আমার ফেভারেবল আউটকাম সবসময়, মানে হচ্ছে যে আউটকামের উপর ইন্টারেস্ট দেখাচ্ছি। তো বোথ আর হেডস, তাহলে এই 4টা আউটকামের মধ্যে কোন আউটকামটার উপর ইন্টারেস্ট দেখাচ্ছি, বোথ আর হেডস, এটার ওপর। এটা লিখে দিলাম। ফার্স্ট কাজ হচ্ছে কি করতে বলেছে সেটাতে মার্ক করব, নিয়ে স্যাম্পল স্পেস ক্যালকুলেট করব যেটা করতে বলেছে তার। তাহলে পসিবল আউটকাম পেয়ে যাবো, টোটাল আউটকাম পেয়ে যাবো। তারপর কোশ্চেনের দিকে তাকাবো যে কার ওপর ইন্টারেস্ট দেখাচ্ছে, সেটাকে 2 নাম দেবো, সেটা ঢুকবে এর আন্ডারে। আর ফেভারিট আউটকাম মানে স্যাম্পল স্পেসের মধ্যে যে আউটকামগুলো আছে সেখান থেকে জায়গায় টার্গেট করছে। দেখ বোথ আর হেডস মানে এটাকে টার্গেট করছে, লিখে লিখে দিলাম। এবার আরেকটা ইভেন্ট অ্যাড হবে যেটা হচ্ছে বি, যেটা গিভেন আছে। গিভেন কি আছে, অ্যাটলিস্ট ওয়ান ইজ হেড, মানে অ্যাটলিস্ট একটা হেড হবে। কোনগুলো পড়বে, এটা পড়বে, এটা পড়বে, এটা পড়বে। কারণ দেখ অ্যাটলিস্ট হেড মানে একটা হেড হতেই হবে, দুটো হতে পারে, তিনটেও হতে পারে, কিন্তু একটা হতেই হবে হেড। দেখ এখানে একটা হেড আছে, এখানে একটা হেড আছে, এখানে একটা হেড আছে, মানে এগুলো এর আন্ডারে ঢুকবে। হলো, লিখে দিলাম। এবার আমার প্রবাবিলিটির রুল হচ্ছে কি নাম্বার ক্যালকুলেট করা। শুধু এগুলো তো লিখে দিয়ে চলে আসতে পারবো না, এর নাম্বার ক্যালকুলেট করতে হবে, মানে সেটের নাম্বার ক্যালকুলেট করতে হবে। এবার আমি টোটালটা ক্যালকুলেট করব না এখন। আমার ফর্মুলা কি বলেছে, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। তাহলে এ বি পেয়ে গেছি, এ আর বি এর ইন্টারসেকশনও পেয়ে যাবো। শিখিয়েছি কীভাবে ইন্টারসেকশন করতে হয়, দুটো সেটের মধ্যে কমন, মানে এর মধ্যে যা আছে আর বি এর মধ্যে যা আছে, দুটোর মধ্যে কমন কি আছে। একটা ছেলে ভালো ফুটবল খেলে, ভালো ক্রিকেটও খেলে, আর একটা ছেলে ভালো ফুটবল খেলে, তাহলে দুজনের মধ্যে কি কমন আছে, ভালো ফুটবল খেলে। তাহলে এদের মধ্যে কমন কি, দেখ এইটা কমন, এইচ এইচ পেয়ে গেলাম। এবার আমি সব পেয়ে গেলাম, পি মানে বিও বি ক্যালকুলেট করতে হবে, বি তো অলরেডি আমি করেইছি। আর এ ইন্টারসেকশন বি ক্যালকুলেট করতে হতো, সেটাও করে দিয়েছি। এই অবধি আমরা শিখে এসেছি, অ্যাড হলো এইটা আর এইটা। তারপর এবার প্রবাবিলিটি মানে নাম্বার ক্যালকুলেট করতে হবে। পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি, মানে অ্যাকচুয়ালি আমাকে ক্যালকুলেট করতে হবে কি এন অফ এ ইন্টারসেকশন বি বাই এন অফ বি। এন অফ এ ইন্টারসেকশন বি কত, 1। এন অফ বি কত, 3। তাহলে আমার অ্যান্সার কত হবে, এন অফ এ ইন্টারসেকশন বি
কত 1 বাই এন অফ বি কত 3, অ্যান্সার হবে 1/3। তাহলে বোঝা গেল এস আর এ আর 1 আর 2 এই অবধি আমরা প্রথম থেকে শিখে এসেছি কীভাবে প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হয়। তো আমরা কোশ্চেন দিকে কোথাও তাকাবোই না কী লেখা আছে, আমরা আগে 1 আর 2টা করে নেবো, তারপর দেখবো এরকম কিছু লেখা আছে কিনা গিভেন বলে। তার মানে মাথাতে যখনই গিভেন বলে কিছু লেখা থাকবে তখনই আমার মাথাতে আসবে কন্ডিশনাল প্রবাবিলিটি। গিভেনটাকে আমরা নাম দেবো বি, লিখবো, তারপর আরেকটা অ্যাড হবে এ ইন্টারসেকশন বি, লিখলাম। তারপর প্রবাবিলিটি মানে হচ্ছে নাম্বার, এখানে পি দিয়ে যে পি অফ এ ইন্টারসেকশন বি বা পি অফ বি, পি এর জায়গায় এন লিখে দেবো, আলটিমেট নাম্বারই পি মানে। নিয়ে ক্যালকুলেট করবো এর আন্ডারে কটা আছে, একটা লিখে দিলাম। বি এর আন্ডারে কটা আছে, 3টে, 1 2 3 লিখে দিলাম, পেয়ে গেলাম। তাহলে বোঝা গেল এনবি মানে ওই সেটের আন্ডারে কটা নাম্বার আছে, 1 2 3টে, তাই 3। আর এই সেটের আন্ডারে কটা নাম্বার আছে, একটা, তাই 1। তাহলে বোঝা গেল এনবি মানে বেসিক্যালি হচ্ছে আমাদের নাম্বার, কটা নাম্বার আছে এই সেটের মধ্যে, বি এর মধ্যে, 1 2 3টে। আর এই ইন্টারসেকশন বি এর মধ্যে কটা নাম্বার আছে, একটা, তাই এখানে 1 লিখলাম আর এখানে 3 লিখলাম। তাহলে আশা করি বোঝা গেল পুরো কনসেপ্টটা, অঙ্কটাও আশা করি বোঝা গেছে, কনসেপ্টটাও বোঝা গেছে, ডেফিনেশনটাও বোঝা গেছে। কোনো একটা ইভেন্ট হয়ে গেছে তার রেসপেক্টে পরের ইভেন্টটা ঘটার প্রবাবিলিটি, শুধু সেই ইভেন্টটা ঘটার প্রবাবিলিটি কিন্তু নয়, আগেরটা ঘটে গেছে তার রেসপেক্টে ওটা ঘটার প্রবাবিলিটি। এটা মানে কিন্তু শুধু এর প্রবাবিলিটি নয়, বি ঘটে গেছে তার রেসপেক্টে এর প্রবাবিলিটি। আর সেটা কখন এরকম সিচুয়েশন অকার করে এই এক্সাম্পলটা বলে দিয়েছি। আশা করি বোঝা গেছে। চল নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই।